গুড মর্নিং ফ্রম রিসভ। তো সকালে আমরা বেরিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু যাই হোক আমরা দেখতে পারিনি। আমাদের ভাগ্য খুব খারাপ, পুরো ব্ল্যাক ক্লাউডে ভরে গেছিলো। আর এখন বাজে 9:28, আর আমরা বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। ঋষভ থেকে লাভা প্রায় 10 কিলোমিটারের মতো, আর আমরা এই 6 মাইল হয়েই যাওয়ার চিন্তাভাবনা করেছি, যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম ঋষভের জন্য। কারণ 6 মাইল দিয়ে রাস্তাটা ঠিক আছে, আর একটা শর্টকাট রাস্তা আছে লাভা যাওয়ার জন্য। তো সেই রাস্তাটা একটু টাফ আছে, ওটা 4 হুইলারেই মানে যাওয়াটা সঠিক। আর আমাদের পৌঁছতে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে লাভা। এখন বাজে 9:58, আর আমরা জাস্ট লাভা প্রবেশ করছি। আই লাভ লাভা লেখা রয়েছে এখানে, এর সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা যাবো আজকে মনেশ্রীতে, মনেশ্রীটা ভিজিট করব। তো আমরা পাহাড়ে এসেছি কিন্তু মনেশ্রী ভিজিট করিনি, তো কোনো মনেশ্রী দেখা হয়নি। তো আজকে ভেবেছি লাভা মনেশ্রীটা দেখেই তবে ফিরবো। তো ওই জন্য এই জায়গাটা দাঁড়ালাম না, কোনো ফটো তুললাম না, এগিয়ে যাই। এখনও প্রায় 5-6 কিলোমিটারের মতো আছে। এটা ঋষভ যাওয়ার রাস্তা, শর্টকাট। এই আমরা লাভা মনেশ্রীতে ঢুকেছি। আজকে এই মনেশ্রীটা ভিজিট করব, করে আমরা সিধা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে আর শিলিগুড়িতে স্টে করব না, শিলিগুড়ি থেকে আমরা ভাবছি যতটা এগিয়ে যাওয়া যায় ততটা এগিয়ে যাব। দেখা যাক কতটা এগোনো যায়। তো চলো মনেশ্রীটা দেখাই। আজকে যে মনেশ্রীটা আমরা ঘুরতে এসেছি, এটির নাম টাগু থেংচেন গ্লিং মনেশ্রী, যেটিকে অনেকে লাভার মনেশ্রী বলেও জানে। আর এটির বাংলা নাম হলো রত্ন ঋষি বিহার বৌদ্ধ গুম্ফা। এর সাথে এই মঠের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। এই মঠের প্রতিষ্ঠাতা হলেন কর্মলড্র চৌকি সেঙ্গে। 1980-র দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তৃতীয় জামগান খংখুল রিনপোচে নামক এক বৌদ্ধ পণ্ডিত, যিনি 1959 সালে তিব্বতের বিদ্রোহের পর ভারতে চলে আসেন, তিনি কর্মলড্র চৌকি সেঙ্গেকে একটি 4 একর জমি প্রদান করেন এই মঠটি নির্মাণের জন্য। এই বৌদ্ধ মঠটির নির্মাণ কার্য শুরু হয় 1988 সালের এপ্রিল মাসে। তারপর 2 বছর নির্মাণ কার্য চলার পর 1990 সালে এর নির্মাণ কার্য শেষ হয় এবং 6 জুন 1990 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এটি এই বৌদ্ধ মঠের প্রতিষ্ঠা দিবস হিসাবে পরিচিত। আর 6 জুন 1990 সাল থেকেই এই বৌদ্ধ মঠটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 2001 সালে দলাই লামা মঠের পাশে মানেলাখান নামে একটি সম্প্রদায় মন্দির উদ্বোধন করেন, যেখানে নাকি আজ শতাধিক বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ দর্শন অনুশীলন করেন। আমরা ধীরে ধীরে সমতলের দিকে এগোচ্ছি। রাস্তাও প্রায় সমতল টাইপ হয়ে গেছে, অতটা বেশি আপস অ্যান্ড ডাউনস নেই। ধীরে ধীরে আমরা নিচে নামছি, আর হালকা গরমও পড়ে গেছে। প্রবলেমটা তো আজকে নিচে নেমে হবে। এখন ঘড়িতে বাজে 11:51, আর আমরা জাস্ট পৌঁছেছি চিল ব্রিজ। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী, ব্লু কালার জল।
লাভা থেকে শিলিগুড়ি ফেরার দুটো রাস্তা আছে। একটা রাস্তা চলে যায় কালিম্পং হয়ে, আর একটা রাস্তা যায় গরুবাথান হয়ে। তো আমরা ফিরেছি গরুবাথান হয়ে। গরুবাথান ওদলাবাড়ি দিয়ে গিয়ে আবার করোনেশন ব্রিজ ধরে সেবক রোড ধরে শিলিগুড়ি ফেরত আসি। আর এই রাস্তাতে আমাদের অনেকটা সময় কম লেগেছে, প্রায় 3টের সময় আমরা শিলিগুড়ি ঢুকে যাই। যেহেতু 3টের সময় আমরা শিলিগুড়ি ঢুকে যাই, তো ভাবলাম শিলিগুড়িতে থেকে লাভ নেই, বেকার সেই দিনটা নষ্ট হবে, তো আমরা এগিয়ে যাওয়ার ডিসাইড করলাম। আর মাঝখানে রয়েছে কিষানগঞ্জের যে রাস্তা, সেই রাস্তাটা আমরা ভাবলাম যে আলো থাকি আমরা পেরিয়ে যাই। আর সেই জন্য রাস্তায় কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট আমরা ডালখোলাতে এসে দাঁড়াই, আর ডালখোলাতেই এসে লাঞ্চ করি। প্রায় তখন বিকেল 5টা বাজে। অনেকটাই সন্ধে হয়ে গেছে আর অনেকটাই টায়ার্ড লাগছে, তাই আমরা ডিসাইড করলাম রায়গঞ্জে গিয়ে স্টে করব। বাইকে কজন বসে? না, 4 জন আছে, 4 জন। এই জন্যই টাটা ন্যানো বের করেছিল। গুড ইভিনিং বন্ধুরা, আমরা আজকে রায়গঞ্জে স্টে করছি। আজকে 12 অক্টোবর, আর আমরা ডাইরেক্ট রিসর্ট থেকে আসছি। তো এই রায়গঞ্জে একটা হোটেল নিলাম, হোটেল ইন্দ্রপ্রস্থ। এটা মেন রোডের ওপরেই আছে। তো রুমটা খালি দেখিয়ে দিই, অনেক বড় রুমটা। আর এদিকে একটা ছোট ব্যালকনি মতো আছে। বাইরে দুর্গাপুজো হচ্ছে। লাইট কোনটা চলে? লাইট চলে যাচ্ছে। ছোট কমন স্পেস, আর এটা খুব বড় একটা বাথরুম, পরিষ্কার একটা বাথরুম। তো এইটাই হলো আমাদের রুম। চলো তাহলে আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং। আজকে 13th অক্টোবর 2024, আর আজকে দশমীর সকাল। আর আমরা জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি। রায়গঞ্জে কালকে রাত্রিরে চলে এসেছিলাম, তো রায়গঞ্জ থেকে আজকে সিধা বাড়ি ফিরবো। চলো তাহলে যাওয়া যাক। তো যাই হোক, হোটেলের স্টেটা খুব ভালো ছিল। কালকে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে ঢুকেছিলাম, ওই জন্য রাত্রে কিছু খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভালো রেস্ট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 7টা, প্রায় 8টা। তো বেরিয়ে যাই এবার আমরা হাইওয়ের পথে। রায়গঞ্জটা সকাল সকাল পেরিয়ে যাব। মালদা এখান থেকে 38 কিলোমিটার, আর দুর্গাপুর এখান থেকে 317 কিলোমিটার। আমরা দুর্গাপুর হয়ে যাব না, তো মালদা হয়ে কৃষ্ণনগর হয়ে তারপর যাব। এখন বাজে ঘড়িতে 9:40 প্রায়, আর আমরা মালদার বাইপাস ঢুকছি। এখন ঘড়িতে বাজে 10:12, আর আমাদের সামনে আছে ফারাক্কার ফার্স্ট টোল প্লাজা, আর ঢুকে গেছি আমরা ফারাক্কাতে। আর হয়তো কিছু দূর দূরেই ফারাক্কা ব্যারেজ ক্রস করবো আমরা। শুধু ব্যারেজে দেখা হচ্ছে। এইদিকে গঙ্গা, শিবাইমা গঙ্গা, আর এইদিকে চলে যাচ্ছে ভাগীরথী আর পদ্মা। তো
এখন অনেক জল আছে ভাগীরথী সাইডটা, পদ্মার সাইডটাও। ট্রেনের সাথে সাথে আমরা যাচ্ছি, দারুণ সিন। এখন ঘড়িতে বাজে 11:05 আর আমরা জাস্ট ক্রস করছি বহরমপুরের আগে ফিডার ক্যানেল। এখন বাজে ঘড়িতে 11:48 আর আমরা চলে এসেছি মোরগ্রাম। তো আমরা NH-12 ধরেই যাব কৃষ্ণনগর হয়ে। রামপুরহাট দিয়ে যাওয়ার ইচ্ছা একদমই নেই, কারণ ওটা সিঙ্গেল রোড। ওটা দিয়ে হয়তো কিছুটা আগে পৌঁছানো যায়, কিন্তু তাও আমরা NH-12 ধরবো। এখন বাজে ঘড়িতে 12:39, 12:40 প্রায় হতে চলেছে। আর এই সবে বেলডাঙ্গা ক্রস করলাম, আমরা এই নদিয়া ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছি। একটা মাইলস্টোনে দেখলাম লেখা আছে কলকাতা এখন 175 কিলোমিটার। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে বাজে এখন 2:53। আর আমরা লাঞ্চ করেছিলাম হোটেল মুনলাইট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা বসেছিলাম এই টেবিলটায়, ফ্যান লাগানো আছে, সামনে কুড়ে ঘরের কেবিন মতো করা আছে, ওখানেও বসতে পারে লোক। যাই হোক, খাবারটা খুব ভালো ছিল আর মোটামুটি অ্যাম্বিয়েন্সটা খুব মোটামুটি ভালো। আর প্রাইসটা খুবই রিজনেবল আছে। জায়গাটা হলো ধুপুলিয়া, কৃষ্ণনগর থেকে 20 কিলোমিটার আগে। চলো রাস্তায় দেখা হচ্ছে। সবারই অবাক হওয়ার কথা, আমরা কেন আবার পিছনের ভিডিওটায় ফিরে এলাম। এতে অবাক হওয়ার কিছু নেই, আমরা পাহাড়টাকে ভুলতে পারছি না। আচ্ছা যাই হোক, খাবারের পর যেমন সবাই 10 মিনিটের রেস্ট নেয়, তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 10 মিনিটের একটু রেস্ট নিচ্ছি। তো তার মধ্যে এই ট্যুর রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া যাক। ঘোরাঘুরি শেষের পথে এবার খরচের হিসাব করার পালা। আমাদের ভিডিও দেখে যদি কেউ ইস্ট সিকিম বাইক রাইড করতে চায়, তাহলে কতটা খরচ হবে তার একটা বাজেট প্ল্যান করতে পারা যাবে। আমাদের টোটাল ট্রিপটা ছিল 5 নাইটস আর 6 ডেজের। এর মধ্যে আমরা যে হোটেল আর হোমস্টেতে স্টে করেছিলাম তার রেন্ট রিলেটেড ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এবার। আমরা শিলিগুড়িতে যে হোটেলে স্টে করেছিলাম তার নাম হোটেল গোল্ডেন ইন। রুম রেন্ট ছিল 1730 টাকা পার নাইট ফর 2 পারসন। দেন রায়গঞ্জের হোটেলটার নাম হোটেল ইন্দ্রপ্রস্থ, এর রুম রেন্ট 1700 টাকা পার নাইট। আর বাকি হোমস্টেগুলোর ডিটেলস আগেই আমি শেয়ার করে দিয়েছি। 3টে হোমস্টে আমরা এজেন্টের থ্রু বুক করেছিলাম। টোটাল নিয়েছে 9400 টাকা। দুর্গাপুজোর রাসের জন্য আমরা এইবার হোমস্টেগুলো ট্রাভেল এজেন্ট থেকেই বুক করেছিলাম, না হলে আমরা নিজেরাই হোটেল চুজ করে বুক করে থাকি। আমাদের হোটেল স্টে এর জন্য টোটাল খরচ পড়লো 12,830 টাকা ফর 2 পারসন। এবার জানিয়ে রাখি ফুড এক্সপেন্সেস আমাদের কত হয়েছে। যেহেতু আমরা বাইক রাইড করেছি তাই ম্যাক্সিমাম টাইম ম্যাগি আর মোমো খেয়েই কাটিয়ে দিয়েছি। খুব একটা হেভি লাঞ্চ আমরা করিনি। আর আমাদের ডিনার হোমস্টেতে ইনক্লুডেড ছিল, তাই খাবার খরচ হিসাবে ধরে নিয়েছি অ্যাপ্রক্সিমেট 3000 টাকার মতো। এছাড়া আমরা গ্যাংটকে টিবেটিয়ান ফুড ট্রাই করেছিলাম, এটা ভিডিওতে আছেই। এই কস্টিংটা আমাদের এই বাজেটের মধ্যে ইনক্লুডেড। তবে বলে রাখি, ফুড এক্সপেন্সেসটা যে যার নিজস্ব ব্যাপার। আমাদের এই ইস্ট সিকিম রাইডের যেটা মেন জিনিস সেটা হলো আমাদের পারমিট কস্ট আর কিভাবে পারমিট পেয়েছি সেটা জানিয়ে দিচ্ছি।
আমরা যে ট্রাভেল এজেন্ট থেকে বুক করেছি তারাই পারমিটের ব্যবস্থা করে দিয়েছে। গ্যাংটকে আমাদের পারমিট যে করে দিয়েছে তার কন্ট্যাক্ট ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের ইস্ট সিকিম এন্ট্রি আর নাতুলা পাস পারমিশন নিয়ে টোটাল পড়লো 2500 টাকা। আমাদের পারমিট পেতে কোনো অসুবিধা হয়নি, আমরা 9:30টার মধ্যেই পারমিট পেয়ে যাই, আর পারমিট পেয়েই বেরিয়ে যাই নাতুলার উদ্দেশ্যে। এবার আসি মেন খরচে। ফুয়েল এক্সপেন্সেস আমাদের কত হলো সেটা জানিয়ে দিচ্ছি এবার। আমি যতবারই পেট্রোল তুলেছি ততবারই পেট্রোলের স্লিপটা কালেক্ট করে রেখেছিলাম, কারণ ওটা পরে হিসাব করবো বলে। সেই জন্য কারেক্ট পেট্রোল কস্টিংটা পেয়ে গেছি। আমার বাইকের মডেলটা হলো FZ25, 250 সিসির বাইক। আমার প্রায় 30 থেকে 35 মাইলেজ পাই। আর আমাদের টোটাল পেট্রোল লেগেছে, আমি স্লিপগুলো থেকে যা দেখলাম, 4916 টাকা। আর টোটাল আমরা 1606 কিলোমিটার রাইড করেছি। যারা বাইক রাইড করে আসছে তাদের অ্যাভারেজ যদি 30 থেকে 35 হয় তাহলে 5000-এর মধ্যে পেট্রোল খরচ আশা করি হয়ে যাবে। আমাদের সবই খরচ আমরা জানিয়ে দিলাম। এবার আমাদের মতো যদি কেউ সেম 6 days 5 nights-এর এই আইটিনারিটা প্ল্যান করতে চান তাহলে এই ইস্ট সিকিমের সিরিজটা দেখে প্ল্যান করতে পারেন। আমাদের ইস্ট সিকিমের সিরিজটা অলরেডি ইউটিউবে দেওয়া আছে, আপনারা আই বাটন ক্লিক করে ওটা দেখে নিতে পারেন। এই ট্রিপে টোটাল যা খরচ হয়েছে প্রায় আমরা হিসাব করে দেখলাম 23,246 টাকা। তো খরচের হিসাবটা স্ক্রিনে দিয়ে দিলাম। যারা বাইক রাইড করে আসছে আমাদের এই প্ল্যানটা ফলো করলে মোটামুটি 25,000-এর মধ্যে খরচ হতে পারে ফর 2 পারসন। রাস্তার উল্টো দিক দিয়ে গরুর গাড়ি নিয়ে আসছে, দাদুর এলেম আছে। এখন ঘড়িতে বাজে 3:12 আর আমরা জাস্ট বেরোচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে সরভাজা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এবার হাইওয়ের ধারে কোনো দোকান সেরকম পেলাম না। দেখছি আগে যদি কোথাও পাওয়া যায়। নয়তো আরেকবার আসতে হবে শুধু সরভাজা নেওয়ার জন্য। সরভাজা নেওয়ার জন্য রাইড করতে আসতে হবে। আর রাস্তা পুরো ফাঁকা একদম দুপুরবেলার সময়। আমরা চলে এলাম বড় জাগুলিয়া, আর এখানেই 4 লেন শেষ। এবার শুরু হবে সিঙ্গেল লেন। আর আজকে মনে হয় বিসর্জনের জন্য বা এই রোডে হয়তো পুজো আছে, ভিড় আছে, তো ওর জন্য সমস্ত ট্রাক দাঁড় করিয়ে দিয়েছে। খুবই ভালো হলো আমাদের জন্য, আমরা একটু নিশ্চিন্তে যেতে পারবো, ভিড়টা কম হবে। এখন ঘড়িতে বাজে 4:32, প্রায় 4:30। আর আমরা এসে পৌঁছে গেছি বারাসাত। বাড়ি আর বেশি দূর নয়, মোটামুটি 1.5 ঘন্টা। আমরা এখন এসে গেছি এয়ারপোর্ট। এখন বাজে ঘড়িতে 4:57। আর এবার যাচ্ছি NH2 এর পথে, যেহেতু বাড়ি যাব। আর কলকাতার মধ্যে ঢুকবো না, ওটা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে বাড়ি চলে যাব। এয়ারপোর্ট এখন বাজে বিকেল 5:07। আর আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। যথারীতি ট্রাফিক তো প্রচুর আছেই, অ্যাজ ইউজুয়াল। ট্রাফিকটা হয় কিছু না, বাসগুলোর জন্য।
এই ঠান্ডা থেকে এই গরম হয়েছে না, গলা খুসখুস স্টার্ট হয়ে গেছে, গলাটা একটু খুসখুস করছে। ঠিক হয়ে যাবে আবার কিছুদিন এই গরমে, একটু ওয়েদারটা সয়ে গেলে। আবার এখানেও ট্রাফিক আছে। এসে গেলাম আমরা বালির ব্রিজ। এদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর তার সাথে ট্রেন যাচ্ছে। গুড, জয় মা গঙ্গা, রাজধানী এক্সপ্রেস। চলো এসে গেলাম হাওড়ায়। পুনা মোড় বলে একটা জায়গা আছে, এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো, তো এনএইচ ছেড়ে দেবো, দিয়ে লোকাল রাস্তা ঢুকে যাব। চলো আমাদের ট্রিপ এখানেই এন্ড হচ্ছে, আর এখানেই এন্ড করছি, কারণ লোকাল রাস্তায় আর ভিডিও করব না। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ট্রিপটা তো কমেন্টসে জানিও। আর প্লিজ আমাদের এটা নতুন চ্যানেল, আর নতুন আমরা ফার্স্ট ব্লগিং, মোটর ব্লগিং স্টার্ট করছি। তো আমাদের নতুন চ্যানেলের নাম রুটস অ্যান্ড রাইডস, তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে দেখো বেল আইকনও চলে আসবে, বেল আইকনটাও একটু বাজিয়ে দিও। তো চলো টাটা, বাই বাই, এখানেই ট্রিপ এন্ড।